বন্ধুরা, আজ আমরা পাঠ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিড়াল। আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে জিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুঁকা হাতে নিম্মিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়াল তত্ত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আপিম ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে প্রাসানবোধ কঠিন হইয়া বলিবে মনে করিলাম যে ডিউক মহোদয়কে ইতিপূর্বে অযাচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এতক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল। তখন চক্ষু চাহে ভালো করে দেখলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জার। প্রসন্ন আমার জন্য যে দুধ রাখিয়া গিয়েছিল তাহা নিঃশ্বাস করিয়া উদরস্বাদ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এই জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন। বলিতে পারি না, বুঝিতে পারি না তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। বুঝি সে শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। আমি ঠিক বুঝিতে পারিলাম না। দুধ আমার বাপেরও না, দুধ মংলার। দুহিয়াছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চেরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চেরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাই বাঞ্ছিত নহে। কি জানি, এই মার্জারি যদি স্বজাতীয় মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধায়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুক্কা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। এই সংসারে ক্ষীর, স্বর, দুগ্ধ, দুধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্ত দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে একথাটি বুঝিতে পারিয়াছ। দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে।
তোমার অহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত। কারণ এতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। দেখো দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে বলে কে চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দ্বন্দ্ব হয়, চুরির মূল যে কৃপণ তাহার দ্বন্দ্ব হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়ে দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জের কথা সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পুরিলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর। ছি, কে হইবে? দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমাদের দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? বরং হাত জোর করে বলিতে, আর একটু কি আনিয়া দেব? তবে আমারে বেলায় লাঠি কেন? তুমি বলবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজনের আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমাদের অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহারা দ্বন্দ্ব করো। ছি ছি, দেখো আমাদিগের দশা দেখো। দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রসাদে প্রসাদে করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। আহারাভাবে উদরকৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনোদ, দাঁত বাহির হইয়া জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে। অবিরত আহারাভাবে ডাকিতেছি, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দ্বন্দ্ব আছে, নির্দয়তার কি দ্বন্দ্ব নাই? দরিদ্রের আহার সংগ্রহের দ্বন্দ্ব আছে, ধনীর কাপড়ের দ্বন্দ্ব নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিলে, তবে সে তাহার খাইয়া যাহা বাড়িয়া পড়ে, তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়,
অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাই বলিলাম যে সমাজে ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইতাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বোঝান দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক কমকিন কালেও কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁস দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো। যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপোস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপোস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্করের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অদ্য আর কাহারও হারি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও তবে 15 বার আসিও, এক সরিষা ভোর আফিং দিব। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হারি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোতে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। বন্ধুরা, গল্প পাঠ বাই সুমনে আজকে শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিড়াল। এতে আমার সাথে কণ্ঠে সহযোগিতা করেছেন আমার কন্যা আমি মেধান্না কুরাইয়া। তো আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।